ওয়েলকাম ভিউয়ার্স, আমরা যে প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসি, আজকে 11ই আগস্ট, আজকে তার আলোচনা আমরা শুরু করছি। তো প্রথমে আমরা যে খবর রাখবো, ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে পড়েছে ঝাড়খণ্ডে, রাঁচি শহর। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, ওই সরকার দুটো পরীক্ষা কন্ডাক্ট করেছিল এবং ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ওই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ওখানে ছাত্র আন্দোলন হয়েছিল এবং ওই ছাত্র আন্দোলন তারা আসন্ন যে বর্ষাকালীন অধিবেশন চলছে ঝাড়খণ্ডের বিধানসভা, ওইখানে তারা যেতে চেয়েছিল, যেটা হয় স্বাভাবিকভাবে কোনো আন্দোলন একটা গুরুত্বপূর্ণ জায়গায় সবাই যেতে গিয়ে ওখানে তাদের প্রতিবাদ জানাতে চায়। তো এবারে যেহেতু একটা বিধানসভা চত্বরে একটা হাই সিকিউরিটি অ্যালার্টও থাকে, ওইখানে তাহলে কি হয়, ছাত্রদের সঙ্গে পুলিশের একটা সংঘর্ষ তৈরি হয় আর কি। ঠিক আছে, এবারে দেখার বিষয় আগামী দিনে আমরা ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে দিল্লিতে যেমন দেখেছিলাম যে ছাত্রদের চাপে ছাত্রদের যে দাবি ছিল 3টা দাবি মেনে নিয়েছিল, আর কিন্তু এখন ঝাড়খণ্ড সরকার কি করে সেই ব্যাপারেই আন্দোলন চলছে। আগামী দিনে নিশ্চয়ই খবরে প্রকাশিত হবে, সেই খবর আমরা জানাবো। ভেনেজুয়েলার পরে এবার ভূমিকম্প দেখা দিল 7.4 মাত্রার কলম্বিয়াতে। কোথায়? কলম্বিয়ার রাজধানী বোগোটা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে এখানে ভূমিকম্প দেখা দিয়েছিল। এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 111 জনের মৃত্যু হয়েছে। আরও আমাদের যে পশ্চিমবঙ্গের সাংসদ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করার জন্য উনি বিদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে সায় দেওয়া হচ্ছিল না, অনুমতি দেওয়া হচ্ছিল না। সেই জন্য তিনি হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তাকে বিদেশ যাত্রার জন্য অনুমতি দিয়েছে। ঠিক আছে, এই ব্যাপারে কি হয়েছিল যে আমাদের জানি যে হাইকোর্টের ক্ষেত্রে রাজ্যের হয়ে যারা সওয়াল করে ওনাকে অ্যাডভোকেট জেনারেল বা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলা হয়ে থাকে, আর কেন্দ্রের ক্ষেত্রে হয় যেটা হয় অ্যাটর্নি জেনারেল হয়, এবং অ্যাটর্নি জেনারেলের পরের যে পর্যায়টা থাকে সলিসিটর জেনারেল, এবং সলিসিটর জেনারেল অতিরিক্ত সলিসিটর জেনারেলও কিন্তু আইনের হয়ে সওয়াল করেন। তো এই মামলাটা যখন সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল, তো আমাদের যে অতিরিক্ত সলিসিটর জেনারেল এভি রাজু উনি কিন্তু সওয়াল করেছিলেন, এবং সওয়াল করার সময় যে উনি যদি বিদেশ চলে যান তাহলে কিন্তু ফিরে আসতে পারবেন না। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যিনি ছিলেন যে না, আমার ক্লায়েন্ট আগেও অনেকবার গেছে বাইরে, ফিরে এসেছে। ঠিক আছে, তো এই ব্যাপারে বিবাদ চলে, কিন্তু মৌলিক অধিকারের ব্যাপার রেখে কিন্তু সুপ্রিম কোর্ট যে হ্যাঁ বিদেশে যেতে পারবেন, কিন্তু কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন, কী ব্যাপার সব কিছু জানিয়েই কিন্তু তাকে বিদেশ যেতে হবে। ঠিক আছে, এইখানে কারেন্ট জানার বলতে এভি রাজু তো সলিসিটর জেনারেল, এবং আমাদের সলিসিটর জেনারেল আছে তুষার মেহতা। আর কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ আইন আধিকারিক বলা হয়ে থাকে অ্যাটর্নি জেনারেল। এখন অ্যাটর্নি জেনারেল আছে আর ভেঙ্কটা রামন। আর অ্যাটর্নি জেনারেল আর্টিকেল হচ্ছে 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের কথা বর্ণিত আছে, আর রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের কথা বর্ণিত আছে 165 নম্বর ধারাতে। রাজ্যের এই মুহূর্তে অ্যাডভোকেট জেনারেল আছেন সুরজিৎ নাথ মিত্র। স্বনথিভুক্তর ধাপে ধাপে হয়রানি অনেকেরই। আমরা জানি 1 আগস্ট থেকে আদমশুমারি অনুসারে সারা দেশব্যাপী জনগণনা শুরু হয়েছে। তো এই বছরের জনগণনাটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল হচ্ছে। তো ডিজিটালে হওয়ার জন্য বিভিন্ন এলাকাতে একটা নেটওয়ার্কের সমস্যা থাকছে, এবং যে জায়গা থেকে মানুষটা বিলংস করছে তার সেখান থেকে গুগল ম্যাপে ওই জায়গাটাকে নির্ধারণ করতে হচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গায় অনেকটা সমস্যা দেখা দিচ্ছে, যদিও প্রশাসন এই ব্যাপারে আশ্বাস দিয়েছে যে সমস্যা থাকলে তারা এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করে দ্রুত সমাধানের চেষ্টা করবে। কমিশনের তথ্য, অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন গঠন করা হয়েছে। তো এই 7ম বেতন কমিশন সম্পর্কে বিভিন্ন রকম খবর সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ভুয়ো খবর ছড়াচ্ছে। এই জন্য সরকারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি জবাবদিহি করতে হচ্ছে, এবং মানুষের এবং সরকারি কর্মচারীদের মধ্যে অনেক ভুল ধারণা তৈরি হচ্ছে। এই জন্য সরকার কী করেছে, ওই 7ম কমিশনের ব্যাপারে একটা ওয়েবসাইট তৈরি করেছে। সেই ওয়েবসাইটে সমস্ত 7ম বেতন কমিশনের ব্যাপারে যে নোটিশ বা কোনো বার্তা সেই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। ঠিক আছে, তার নিচে যে খবর রয়েছে এনআইএর আর্জি, অর্থাৎ আমরা গত বছর জানি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে গণ্ডগোল হয়েছিল এসআইআরকে কেন্দ্র করে, তো সেখানে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো তারা এই ব্যাপারে দ্রুত নিষ্পত্তি চাইছে। ঠিক আছে, আমরা জানি সম্প্রতিকালে এনআইএ কলকাতাতে তাদের তদন্ত করার জন্য ব্যক্তিগত নিজস্ব থানাও উদ্বোধন করেছে। ঠিক আছে,
আবার নিয়োগে ধাক্কা। আমরা জানি যে আগের সরকারের আমলে বেশ কিছু জনজাতিকে ওবিসিতে যুক্ত করা হয়েছিল এবং ওবিসি রিজার্ভেশনটা টোটাল ছিল 17%, ওবিসি এবি মিলে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর ওবিসি রিজার্ভেশনটাতে অনেক জনজাতিকে বাদ দিয়েছে এবং বাদ দেওয়ার পর এখন রিজার্ভেশনের সংখ্যা আছে 7%। সুতরাং এই ব্যাপারে একটা জটলা থেকেই যাচ্ছে, কারণ ভোটের আগে বেশিরভাগ পরীক্ষাগুলো হয়েছিল তখন যেহেতু 17%-এর ভিত্তিতে ছেলেরা ফর্ম ফিল আপ করেছে, সেই অনুপাতে প্রিলি পরীক্ষায় তাদেরকে পাস করানো হয়েছে। এখন কি হবে এই ব্যাপারে এখনও সরকার সেভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। এই জন্যই আগামী 14 আগস্ট একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সিলিং ছিল, সেটা আপাততভাবে স্থগিত থাকছে। এই খবর আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে প্রায় সব রাজনৈতিক দলের নেতারাই উপস্থিত হয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, ডান দিকে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী, পাশে আছে শরদ পাওয়ার, ঠিক আছে। তার নিচে আলোচনার প্রস্তাবে জট কাটেনি, কাটা 3 দাবি, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে 13ই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের বাদল অধিবেশন অর্থাৎ বর্ষাকালীন অধিবেশনের সময় আছে। কেন্দ্র সরকারের যে বিভিন্ন দাবি অর্থাৎ তারা যে বিভিন্ন লক্ষ্যমাত্রা রেখে এই অধিবেশনে 129, 130, 131 নম্বর সংবিধান সংশোধনী আনার চেষ্টা করা এবং তাতে পাস করানো, কিন্তু এই ব্যাপারে এখনও জট কাটেনি। কারণ বিরোধীরা যদি পার্লামেন্টে উপস্থিত না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো বিলেই কিন্তু পাস করানো যাবে না, ঠিক আছে। অনেকের এইটা ভুল ধারণা থাকে যে শাসক দল চাইলেই বিল পাস করাতে পারে, কিন্তু না, বিরোধীদের উপস্থিত কিন্তু বাধ্যতামূলক। তো এই ব্যাপারে আমাদের যে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু উনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন এবং তারা বলেছেন যে অমিত শাহের কিন্তু আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার লোকসভায় উপস্থিত বাধ্যতামূলক এবং বেশ কিছু দাবি দাওয়া আছে এবং যেখানে কিছু প্রশ্নেরও উত্তর কিন্তু অমিত শাহকে দিতে হবে, যে ছাত্রদের আন্দোলনের উপর কেন পুলিশি অত্যাচার করা হয়েছে, আরও বেশ কিছু। এছাড়াও আমরা জানি যে সম্প্রতিকালে রাম মন্দিরের প্রণামী বাক্সের চুরির ঘটনাও কিন্তু সামনে এসেছে। তো এই সমস্যাগুলোর জট কিন্তু এখনও সেভাবে কাটেনি, আর হাতে মাত্র কয়েকদিন 13ই আগস্ট পর্যন্ত বর্ষাকালীন অধিবেশন রয়েছে। তার ডান দিকে একটা খবর দেখতে পাচ্ছি, ইউপিআইতে মাসুল নয়, তার ডান দিকে আমরা একটা খবর দেখতে পাচ্ছি, ইউপিআইতে মাসুল নয় আশ্বাস নির্মলার। অর্থাৎ কয়েকদিন আগে একটা খবর চারিদিকে শোনা যাচ্ছিল যে আমরা যে ফোনপে, গুগল পে করি এগুলাতে হয়তো ট্যাক্স বা অতিরিক্ত চার্জ দিতে হতে পারে, কিন্তু আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন যে না, সাধারণ মানুষকে এর জন্য কোনো চার্জ দিতে হবে না। তাহলে কেন্দ্রের অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন, রাজ্যের ক্ষেত্রে অর্থমন্ত্রী আছেন স্বপন দাশগুপ্ত। সুদীপদের ভবিষ্যৎ ঝুলেই, অর্থাৎ আমরা জানি বিধানসভা ভোটের রেজাল্টের পর পশ্চিমবঙ্গের প্রায় 20 জন এমপি মানে লোকসভার এমপি, যার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারা তৃণমূল দল থেকে বাদ দিয়ে এনসিপিআই দল গঠন করেছিলেন। তো এবারে এনসিপিআই দল গঠন করলে তার তো একটা স্বীকৃতির প্রয়োজন, যার জন্য নির্বাচন কমিশনার স্বীকৃতি দিয়ে থাকেন। অনেক সময় নির্বাচন কমিশনার স্বীকৃতি দেওয়ার পরও সেটা সুপ্রিম কোর্ট অবধি যায় ব্যাপারটা। তো আসন্ন আমরা যেখানে দেখেছি যে মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব ঠাকরে শিবিরের কয়েকজন সাংসদ শিবসেনা একনাথ শিন্ডের শিবিরে যাওয়ার কথা বলেছেন এবং সেই মামলাটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন চলেছে। সুতরাং সেই মামলার নিষ্পত্তি না হলে কিন্তু এনসিপিআই দলদের নতুন কোনো রূপ দলের মর্যাদা কিন্তু দেওয়া যাচ্ছে না। আপাতত তারা তৃণমূলের এই প্রতীকী নিয়েই কিন্তু এখন লোকসভাতে সাংসদ হিসেবে থাকবেন, ঠিক আছে। তো যেহেতু আর অধিবেশনের আর মাত্র 3 দিন আছে, সুপ্রিম কোর্টেরও এখনও রায় আসেনি, তো এক্ষেত্রে তাহলে তাদের ভবিষ্যৎ এখনও কিন্তু ঝুলেই রাখলো যে আদৌ তারা এনসিপিআই দল গঠন করতে পারবেন কি না। আর আরেকটা মজার ব্যাপার আছে, যখন এখানে বিল পাস করানো হয় অধিবেশনে ধ্বনি ভোট দেওয়া হয় আর একটা বোতাম টিপে ভোট দেওয়া হয়। তো ধ্বনি ভোটের ক্ষেত্রে কি হয় যে ধ্বনি ভোটের ক্ষেত্রে ভোট দেওয়ার কিন্তু কোনো ব্যাপার থাকে না, যে কোনো সাংসদ যে কোনো দিকে ভোট দিতে পারে, কিন্তু বোতাম টিপে ভোট দেওয়ার সময় কিন্তু যদি দলীয় হুইপ যেদিকে ভোট দিতে বলে ওই দিকেই কিন্তু ভোট দিতে হবে। আদারওয়াইজ যদি অন্যদিকে ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের সদস্যপদ খারিজ হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু ওনারা এনসিপিআই দল গঠন করতে পারেননি, তাহলে এক্ষেত্রে যদি বোতাম টিপে ভোট অন্যদিকে দিয়ে বা বিল পাস করানোর জন্য দেন এনডিএ গভর্নমেন্টের দিকে, আর তৃণমূলের যে সুপ্রিমো যিনি থাকবেন উনি যদি হুইপ জারি করে অন্যদিকে ভোট দেওয়ার কথা বলে, সেক্ষেত্রে যে সমস্ত সাংসদ অন্যদিকে ভোট দেবেন তাদের সদস্যপদ কিন্তু খারিজ হতে পারে। সংকটে বাহিনী নতুন ঘোড়াপথে রেস করছে, নজর কলকাতা পুলিশের। অর্থাৎ কি হয়, কলকাতাতে সব জায়গায়
পুলিশের গাড়ি নিয়ে ডিউটি করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য কলকাতা পুলিশের জন্যই ঘোড়ার পিঠে চড়ে সেখানে ডিউটি করার একটা ব্যাপার থাকে। তো সম্প্রতিকালে কী হয়েছে, ঘোড়ার সংখ্যাটা কমে গিয়েছে। তো এই জন্য একটা সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোড়ার পিঠে চড়ে ডিউটি করতে হয়, বিশেষ করে যখন ফুটবল খেলা হয়ে থাকে স্টেডিয়ামগুলোতে, আবার দুর্গাপূজার সময় বা কোনো গলি রাস্তাতে। তো সেক্ষেত্রে এখন নতুন ঘোড়া পাওয়ার জন্য যে কলকাতাতে এই সময় ঘোড়ার রেস হয়ে থাকে, তো এই রেসগুলোর উপর কলকাতা পুলিশ নজর রাখছে। ঠিক আছে, এইখানে জানার মতো বলতে কলকাতা পুলিশের বর্তমান সিপি আছেন অজয় কুমার নন্দ। আমাদের যে কমনওয়েলথ গেমস সম্প্রতিকালে শেষ হয়েছে, ভারত 39টা পদক পেয়েছে। ঠিক আছে, চতুর্থ স্থানে ছিল পদক তালিকায়। গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর পদক বিজয়ীদের সঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে তাদের অভিজ্ঞতা শুনেছেন, নিজের অভিজ্ঞতা জানানোরও চেষ্টা করেছেন। ঠিক আছে, তো তখন যেহেতু মীরাবাই চানু পদক পাওয়ার পর কেঁদে গিয়েছিলেন, সেই ব্যাপারেও কান্না করেছিলেন, সেই ব্যাপারেও উনি জিজ্ঞেস করলেন। এবং লাভলিনা বরগোহাই একটা রেস্তোরাঁতে খাবার খেতে গিয়ে ভারতের মানচিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল, মোদি সেই ব্যাপারেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন। এবং তার বাম দিকে আছেন, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া, এবং মনসুখ মান্ডভিয়া কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় শ্রম দপ্তরের মন্ত্রীও কিন্তু আছেন। নীরজের বার্তা নতুন প্রজন্মকে, অর্থাৎ আমরা জানি আন্ডার-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমেরিকা যুক্তরাষ্ট্রে চলছে। তো সেইখানে আশিস যাদব জেভলিন থ্রোতে রূপো পেয়েছে। ঠিক আছে, এই একই ইভেন্টে 2016 সালে নীরজ চোপড়া সোনা পেয়েছিলেন। তো ওই জন্য নীরজ চোপড়া নতুন প্রজন্মকে বার্তা দিলেন আর কি, ভালোভাবে খেলা চালিয়ে যাওয়ার জন্য। কয়েকদিন আগে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লি থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন যে আগামী ডিসেম্বর মাসেই তিনি বাংলাদেশে ফিরবেন। তো এইটা ওই দেশের সরকার, যেহেতু এখন বাংলাদেশ ন্যাশনাল পার্টি আছে এবং তার প্রধানমন্ত্রী তারেক রহমান এই জিনিসটাকে ওনারা ভালো চোখে দেখেননি। ওনারা জানিয়েছিলেন যে শেখ হাসিনা যাতে এরকম কোনো প্রেস বিবৃতি করতে না পারেন। তো আমাদের বিদেশ সচিব তখন বিক্রম মিশ্রি জানিয়েছিলেন যে না, আমাদের সঙ্গে উনি যে প্রেস বিবৃতি দিয়েছিলেন ওটা একটা বেসরকারি সংগঠক থেকে যুক্ত হয়ে জায়গায় দিয়েছিলেন, এর সঙ্গে সরকারের কোনোরূপ লেনদেন নেই। তো বিএনপি সরকার এটা যে ভালো চোখে দেখেনি, তার এই প্রেস কনফারেন্সের পরেই বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, ভারতের যে হাই কমিশনার আছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করে এই ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা হয়। ডেভিস কাপে অভিষেক হতে চলেছেন 19 বছরের বয়সী মানস ডামনের। ভারতের যে পরের ম্যাচ আছে 19 ও 20 সেপ্টেম্বর, সেই ম্যাচে তার অভিষেক হতে চলেছে। সুমিত নাঙ্গাল ও ডি সুরেশের সঙ্গে তিনিও ভারতীয় দলে যোগ দেবেন। ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত। সুস্থ শুভমন প্রস্তুতি নিয়ে খুশি ভারত, অর্থাৎ ভারতের দল সম্প্রতি শ্রীলঙ্কাতে গেছে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার জন্য। তো সেখানে প্রথমে ভারতের যে বর্তমান অধিনায়ক আছেন শুভমন গিল, তিনি অসুস্থ হয়েছিলেন, তারপরে এখন আবার তিনি সুস্থ হয়েছেন। এবং ভারত যে তার নিচে যে খবর আছে, বিশ্বকাপের রোহিত ও বিরাটকে চান রাহানে। আমরা জানি সম্প্রতিকালে অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় খেলোয়াড় হিসেবে। তো আমরা জানি পরের বছর 2027 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে। তো অনেকের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সব থেকে সিনিয়র খেলোয়াড়, তো ওনারা এই বিশ্বকাপে থাকবেন কি না। তো রাহানের মত অনুসারে রাহানও চাইছে যে ওনারা যেন এই বিশ্বকাপ খেলে, 2027 বিশ্বকাপটা যেন খেলে। আমরা মনে করি 2023 সালে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপে ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। তো ওই জন্য, আর বিরাট কোহলি এখনও পর্যন্ত একবারই বিশ্বকাপ পেয়েছেন, যেটা হচ্ছে 2011 সালে, কিন্তু রোহিত শর্মা এখনও পর্যন্ত কিন্তু বিশ্বকাপ পায়নি। রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপের সদস্য 2007 সালে ছিল, 24 সালে ভারত যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে তখনও ছিল। ঠিক আছে, আবার আমাদের যে চ্যাম্পিয়ন ট্রফি দলের সদস্য ছিল, কিন্তু এখনও বিশ্বকাপ জয়লাভ করতে পারেননি, একবারও রোহিত শর্মা সদস্য হতে পারেননি বিশ্বকাপ জয়ী দলের। ফিফাকে কড়া চিঠি 3 মহাদেশের, অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বেশ কিছু ফুটবল সংস্থা ফিফাকে চিঠি লিখেন। এবং জিয়ানি ইনফান্তিও, যে এই মুহূর্তে ফিফা প্রেসিডেন্ট আছে, তো সরাসরি তার নাম প্রত্যক্ষ না করে ফিফা যে একটা নিরপেক্ষ ফুটবল সংস্থা, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই ব্যাপারে তারা হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারিতে আমাদের যেটা আমরা ঘরোয়াভাবে ডেপুটেশন বলে থাকি, ওটা দিয়ে তাদেরকে জানিয়েছেন যে যা কিছু সিদ্ধান্ত যেন ফিফা প্রেসিডেন্ট একা যেন না নয়, সবার মতামত নিয়েই যেন যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, আর
সম্প্রতি আরেকটা জিনিস বলি যে ফিফার প্রেসিডেন্টের জন্য নির্বাচন 4 বছর অন্তর হয়ে থাকে এবং 2027 সালে মার্চ মাসে মরক্কোতে নির্বাচন আছে। জানিক সিনার এবং কার্লোস আলকারেজ আগামী যে গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ যুক্তরাষ্ট্র গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারবেন কি না সেই চোটের আশঙ্কায় রয়েছে। বর্তমান যে সিনাটি ওপেন থেকে দুইজনেই কিন্তু খেলছেন না। আমরা জানি যে উইম্বলডন ওপেন কিন্তু জয়লাভ করেছে জানিক সিনার আলেকজান্ডার জেব্রেভকে হারিয়ে, এবং 2025 সালে যুক্তরাষ্ট্র ওপেনে কিন্তু কার্লোস আলকারেজ জয়লাভ করেছিল। এই জন্য এরা দুজন বর্তমান চোটের জন্য সিনাটি ওপেন কিন্তু খেলছেন না। এক্ষেত্রে কি হয়, বিশেষ করে পুরুষদের সিঙ্গেলসে জানিক সিনার, কার্লোস আলকারেজ, আলেকজান্ডার জেব্রেভ, আর আগে ছিল নোভাক জোকোভিচ, রজার ফেডারার, রাফায়েল নাদাল। তো এদেরকে সেলিব্রিটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা মন দিয়ে দেখার জন্য। যদি আপনাদের কোনো মতামত বা কোনো ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইবার করুন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন। প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় আমরা প্রত্যেক দিনের আনন্দবাজার পত্রিকার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আসি। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।